নমস্কার। স্পেশাল করেসপন্ডেন্সে আমার আজকের প্রতিবেদন আব্দুল কালাম আজাদের ব্যর্থ প্রচেষ্টায় অখণ্ড ভারত। 1945 সালে ব্রিটিশরা পুরোপুরিভাবে বুঝে গিয়েছিল যে তাদের ভারত ছাড়তে হবে। সেই সময় ব্রিটিশরা পরিকল্পনা করে যে 1948 সালের আগেই ভারতবর্ষে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই মতো 1946 সালে একটি ক্যাবিনেট মিশনের প্রতিষ্ঠা করা হয়। সেই মিশনের কাজ ছিল ভারতের স্বাধীনতার প্রক্রিয়া নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া। কিছু সময় পরে জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হলেও মুসলিম লীগ তাতে যোগ দেয় না। বহু টালবাহানার পর মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগ দেয়। এর মধ্যে ভারতের বিভিন্ন জায়গায় হিন্দু ও মুসলমানের মধ্যে দাঙ্গার ঘটনা ঘটে। এমত অবস্থায় 1947 সালের 22শে মার্চ লর্ড মাউন্টব্যাটেন ভারতবর্ষে এসে পৌঁছান। তার ভারতবর্ষে আসার পরেই পরিস্থিতি কিছুটা পাল্টাতে থাকে। ব্রিটিশ সরকারের নিয়োগ করা ক্যাবিনেট মিশনের লক্ষ্য ছিল পুরো ভারতবর্ষকে অখণ্ড রেখে বিভিন্ন অঞ্চলে অধিকতর স্বায়ত্ত শাসন দেওয়ার মাধ্যমে ভারতকে স্বাধীনতা দেওয়া। কিন্তু লর্ড মাউন্টব্যাটেন ভারতে আসার পর ইংরেজদের চিন্তার ভাবনায় পরিবর্তন আসে। তৎকালীন ভারতীয় কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট মৌলানা আবুল কালাম আজাদ লর্ড মাউন্টব্যাটেনের সাথে একটি আলোচনায় বসেন। লর্ড মাউন্টব্যাটেন আজাদকে বলেছিলেন ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তর করতে চায়, কিন্তু তার আগে হিন্দু মুসলমান সংঘাত বন্ধ করতে হবে। মৌলানা আজাদ মাউন্টব্যাটেনকে আশ্বস্ত করেন যে কিছু সময়ের মধ্যে এই সংঘাতের পরিসমাপ্তি ঘটবে। সেই সময় ব্রিটিশ ক্যাবিনেট মিশন ভারতের ভাগের ক্ষেত্রে বাংলা এবং আসামকে একত্রে রেখেছিল, কিন্তু কংগ্রেস এই কথা মানতে একদম রাজি হয় না। কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এ ব্যাপারে তীব্র মতপার্থক্য শুরু হয়। দুই পক্ষের মতপার্থক্য এমন একটা জায়গায় পৌঁছায় যে তখন তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন হয়ে পড়ে। মৌলানা আজাদ প্রস্তাব করেছিলেন এ বিষয়টি লর্ড মাউন্টব্যাটেনের উপর ছেড়ে দিতে। কংগ্রেসের সিনিয়র নেতা জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল তাতে রাজি হয় না। তারাও এ বিষয়টিতে লর্ড মাউন্টব্যাটেনের মধ্যস্থতা একেবারেই চাননি। এরই মধ্যে হিন্দু মুসলমান সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছিল। কলকাতা দাঙ্গার পর হিন্দু মুসলমান সংঘাত ছড়িয়ে পড়ে নোয়াখালী ও বিহারে। ওদিকে ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশরা যে অন্তর্বর্তী সরকার গঠন করে দিয়েছিল, সেখানে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কিছু দপ্তর ভাগ করে দেওয়া হয়েছিল। এর ফলে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং অর্থ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল মুসলিম লীগ নেতা লিয়াকত আলী খানকে। কিছুদিনের মধ্যেই কংগ্রেস নেতারা বুঝতে পারলেন মুসলিম লীগের হাতে অর্থ দপ্তরের দায়িত্ব ছেড়ে দেওয়া বিরাট ভুল হয়েছে, কারণ লিয়াকত আলী খানের অনুমোদন ছাড়া অন্তর্বর্তী সরকার কোনো কিছুই করতে পারছিলেন না। এই কারণে অন্তর্বর্তী সরকারের মধ্যে একটা বিশৃঙ্খলাও শুরু হয়। এমন প্রেক্ষাপটে লর্ড মাউন্টব্যাটেন পরিস্থিতির পুরোপুরি সুযোগ নিয়েছিলেন। তিনি ধীরে ধীরে পূর্ণ ক্ষমতা নিজের কাছে নিয়ে নেন। এমন পরিস্থিতিতে লর্ড মাউন্টব্যাটেন বলেছিলেন একমাত্র ভারত বিভক্ত ছাড়া এর সমাধান একেবারেই সম্ভব না। তিনি উভয় পক্ষকেই বোঝাতে চেয়েছিলেন যে পাকিস্তানের সৃষ্টি হওয়াটা কতটা জরুরি। ভারতীয় নেতাদের মধ্যে সর্দার প্যাটেল মাউন্টব্যাটেনের এ ধারণাকে সবার আগে সম্মতি জানিয়েছিলেন। ভারতবর্ষ ভাগ করার জন্য সর্দার প্যাটেল আগে থেকেই মানসিকভাবে অর্ধেক তৈরি ছিলেন। প্যাটেল ধরে নিয়েছিলেন মুসলিম লীগের সাথে একত্রে কাজ করা যাবে না। সর্দার প্যাটেল এক পর্যায়ে জনসমক্ষে বলেই ফেলেছিলেন যে মুসলিম লীগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ভারতবর্ষ ভাগ করতেও রাজি আছেন।
সর্দার প্যাটেল রাজি থাকাতে লর্ড মাউন্টব্যাটেন জওহরলাল নেহরুকে রাজি করাতে উদ্যোগ নেন। এ ধরনের কথা শুনে প্রথমে নেহরু খুবই রাগান্বিত হন, কিন্তু লর্ড মাউন্টব্যাটেন জওহরলাল নেহরুকে ভারতবর্ষ ভাগ করার বিষয়ে ক্রমাগত বোঝাতে থাকেন। জওহরলাল নেহরুকে রাজি করানোর বিষয়ে লর্ড মাউন্টব্যাটেনের স্ত্রীর একটি বড় প্রভাব ছিল। লেডি মাউন্টব্যাটেন ছিলেন খুবই বুদ্ধিমতী। এছাড়া তার মধ্যে আকর্ষণীয় এবং বন্ধুত্বপূর্ণ কিছু বিষয় ছিল যার মাধ্যমে সে অন্যদের আকৃষ্ট করতে পারত, এবং শেষমেশ তিনি সফলও হয়েছিলেন। এ বিষয়ে নেহরুকে রাজি করার পেছনেও ছিলেন কৃষ্ণ মেনন। কৃষ্ণ মেনন ও জওহরলাল নেহরু একে অপরকে খুবই পছন্দ করতেন। 1946 সালে কৃষ্ণ মেনন যখন ভারতে আসেন, তখন লর্ড মাউন্টব্যাটেন বুঝতে পেরেছিলেন যে ভারত ভাগ করার বিষয়ে কৃষ্ণ মেননের মাধ্যমে নেহরুকে রাজি করানো যাবে। মৌলানা আজাদ যখন জানতে পারলেন যে ভারত ভাগ করার বিষয়ে জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল মোটামুটি একমত হয়েছেন, তখন তিনি ভীষণ হতাশ হয়েছিলেন। ভারত ভাগ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিতে সর্দার বল্লভভাই প্যাটেল এবং জওহরলাল নেহরুকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন মৌলানা আজাদ, কিন্তু তাতে লাভ হয়নি। ভারত ভাগ করার বিষয়ে সর্দার প্যাটেল এতটাই অনড় ছিলেন যে তিনি অন্য কারোর মতামত শুনতে মোটেই রাজি ছিলেন না। সর্দার প্যাটেলের দৃষ্টিভঙ্গি সম্পর্কে মৌলানা আজাদ তার বইতে লিখেছিলেন যে ভারতবর্ষে হিন্দু এবং মুসলমানরা এক জাতি হিসাবে কখনোই ঐক্যবদ্ধ হতে পারবে না। যখন দুই ভাই একসাথে থাকতে পারে না, তখন তারা আলাদা হয়ে যায়, কিন্তু তাদের যদি একসাথে থাকতে বাধ্য করা হয়, তাহলে তারা প্রতিদিন ঝগড়া করবে, আর প্রতিদিন মারামারি করার চেয়ে একবার বড় ঝগড়া করে আলাদা হয়ে যাওয়াটাই ভালো। সর্দার বল্লভভাই প্যাটেলের মানসিকতায় যে কতটা সত্যতা ছিল তা আজও প্রমাণ মেলে। মৌলানা আজাদের আরেকটি বক্তব্য ছিল যে মোহাম্মদ আলী জিন্নাহ ভারত ভাগ করার যে পতাকা উত্তোলন করেছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল সে পতাকা বহন করেছিলেন। ভারত ভাগ করার বিষয়ে সর্দার বল্লভভাই প্যাটেল যেভাবে প্রকাশ্যে কথা বলতেন, জওহরলাল নেহরু সেভাবে কখনোই বলতেন না, কিন্তু অন্তর্বর্তী সরকারের সাথে একসাথে কাজ করতে গিয়ে নেহরুর তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। সেই জন্য জওহরলাল নেহরু মৌলানা আজাদকে বলেছিলেন, ভারতবর্ষ ভাগ না করে কোনো উপায় নেই। নেহরু মৌলানা আজাদকে অনুরোধ করলেন তিনি যাতে ভারত ভাগের বিরোধিতা না করেন এবং বাস্তবতা মেনে নেন। আরেকদিকে নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেলের এ অবস্থানের কারণে মোহাম্মদ আলী জিন্নাহ তার পাকিস্তান পরিকল্পনা নিয়ে আরও জোরালো অবস্থান নেয়। খুবই আক্ষেপের সাথে জওহরলাল নেহরুকে সতর্ক করে মৌলানা আজাদ বলেছিলেন, আমরা যদি ভারত ভাগ করার বিষয়ে একমত হই, তাহলে ইতিহাস কোনোদিনও আমাদের ক্ষমা করবে না। সর্দার প্যাটেল ও জওহরলাল নেহরুকে বোঝাতে ব্যর্থ হওয়ার পর মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন মৌলানা আজাদের শেষ ভরসা। মৌলানা আজাদের মুখে জওহরলাল নেহরু ও সর্দার বল্লভভাই প্যাটেলের কাঙ্ক্ষিত ভারত ভাগের কথা শুনে মহাত্মা গান্ধী ভেঙে পড়েন। মহাত্মা গান্ধী তাকে প্রশ্ন করেন, আপনি এখন কি করবেন? আপনি কি আমার পাশে থাকবেন, নাকি আপনিও মত পরিবর্তন করেছেন? একথা শুনে মৌলানা আজাদ নীরব থাকেন। গান্ধীজির পরবর্তী উক্তি ছিল, কংগ্রেস যদি ভারত ভাগের প্রস্তাব মেনে নেয়, তাহলে সেটা আমার মৃতদেহের উপর দিয়েই হতে হবে। আমি যতদিন জীবিত আছি ততদিন ভারতবর্ষের ভাগ কখনোই মানব না। এর কয়েকদিন পরে গান্ধীজি লর্ড মাউন্টব্যাটেনের সাথে দেখা করলেন। এরপর সর্দার প্যাটেল গান্ধীজির সাথে দেখা করে প্রায় 2 ঘন্টার একটি বৈঠক করেন। সেই আলোচনার বিষয়বস্তু যদিও জানা আজও সম্ভব হয়নি, কিন্তু এরপর যখন মৌলানা আজাদ গান্ধীজির সাথে দেখা করলেন, তখন বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন। কারণ
ভারত ভাগ করার ফর্মুলা নিয়ে গান্ধীজির আগের অবস্থান অনেকটাই বদলে গেছে। তিনি ভারত বিভক্তি সমর্থন না করলেও আগের মতো জোরালো বিরোধিতাও করলেন না। গান্ধীজির এমন অবস্থান থেকে হতাশ হয়েছিলেন মৌলানা আজাদ। তবে গান্ধীজির ইচ্ছা ছিল মোহাম্মদ আলী জিন্নাহ সরকার গঠন করুক এবং তার পছন্দমতো ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা তৈরি করুক। লর্ড মাউন্টব্যাটেন গান্ধীজির এ প্রস্তাবে রাজিও হয়েছিলেন। লর্ড মাউন্টব্যাটেন মৌলানা আজাদকে বলেছিলেন, গান্ধীজির প্রস্তাব যদি কংগ্রেস মেনে নেয় তাহলে ভারত বিভক্তি এড়ানো যেতে পারে। কিন্তু জওহরলাল নেহরু ও সর্দার বল্লভভাই প্যাটেল গান্ধীজির সেই প্রস্তাব তীব্র বিরোধিতা করেন। তারা দুজনে মিলে গান্ধীজিকে তার প্রস্তাব প্রত্যাহারে বাধ্য করান। গান্ধীজি বুঝতে পারেন ভারতবর্ষ বিভক্ত হতে চলেছে। মৌলানা আজাদ তার শেষ চেষ্টা হিসেবে গান্ধীজিকে আবারও বোঝানোর চেষ্টা করেছিলেন। মৌলানা আজাদ তার শেষ প্রস্তাবটি সবার সামনে রাখলেন। তিনি বললেন, বর্তমানে যে অবস্থা চলছে সেটি আরও 2 বছর চলুক। প্রকৃত ক্ষমতা এখন ভারতেরই হাতে। এই পরিস্থিতিতে যদি 2 বছর পর্যন্ত চলে তাহলে কংগ্রেস এবং মুসলিম লীগ একটা সময় এসে তাদের অবস্থানের পরিবর্তন ঘটালেও ঘটাতে পারে এবং তারা তাদের ঐক্যমতেও পৌঁছতে পারে। আসলে মৌলানা আজাদ ভেবেছিলেন 2 বছর পর্যন্ত স্থিরাবস্থা বজায় থাকলে একটা পর্যায়ে মুসলিম লীগ একমত হতে বাধ্য হবে। এটা সত্য যে গান্ধীজি যদিও আজাদের সে প্রস্তাব বাতিল করেননি, তবে সে প্রস্তাবে গান্ধীজি কিন্তু কোনো আগ্রহ দেখাননি। এর মধ্যে ব্রিটিশ সরকারের সাথে আলোচনার জন্য লর্ড মাউন্টব্যাটেন লন্ডনে যান। 1947 সালের 30শে মে লর্ড মাউন্টব্যাটেন ভারতবর্ষে ফিরে আসেন। 2রা জুন তিনি কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সাথে বৈঠক করেন। তারপরের দিন অর্থাৎ 3রা জুন মাউন্টব্যাটেন ব্রিটিশ সরকারের হোয়াইট পেপার বা শ্বেতপত্র জারি করেন এবং তাতে ভারতবর্ষ বিভক্তির রূপরেখা তুলে ধরা হয়। ব্রিটিশ সরকারের সে ঘোষণার মাধ্যমে ভারতবর্ষ অখণ্ড রাখার সব আশাই শেষ হয়ে যায়। মৌলানা আবুল কালাম আজাদকে তার ভারত দ্বিখণ্ডিত না হওয়ার অদম্য ইচ্ছাশক্তির কাছে নিদারুণভাবে পরাজিত হতে হয়েছিল। ভারত যাতে দ্বিখণ্ডিত না হয় এ বিষয়ে বহু স্বাধীনতা সংগ্রামীদের কথা বিশেষভাবে উল্লেখ থাকলেও মৌলানা আবুল কালাম আজাদকে নিয়ে এ বিষয়ে বিশেষ কোনো কথা উল্লেখ না থাকাতে আমার এই প্রতিবেদনের মধ্যে দিয়ে তাঁর অবদানের কথা উল্লেখ করে তাকে শ্রদ্ধা জানালাম। মৌলানা আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম বই থেকে সংগ্রহ করা আমার এই সংক্ষিপ্ত লেখাটি স্পেশাল করেসপন্ডেন্সের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। লেখাটি আপনাদের কেমন লাগলো তা মতামতের মধ্যে দিয়ে জানালে ভালো লাগবে। আজ এই পর্যন্ত। আগামী সপ্তাহে আবার এরকমই আরও একটি বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদন নিয়ে হাজির হব আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। নমস্কার।